প্রিয় শিক্ষার্থীরা, আলো পড়া সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা কবি আল মাহমুদের বৈশাখ কবিতা নিয়ে আলোচনা করব। বৈশাখ মানে বৈশাখ, সবাই জানি। কবিতাটা খুব সিম্পল মনে হতে পারে তোমাদের কাছে এক অর্থে, তবে এখানে পৌরাণিক অনেক অনুষঙ্গ তোমরা পাবে। তোমরা এখানে হয়তো মার্ক্সবাদের কিছু প্রসঙ্গ পাবে। তোমরা সিম্পলি হয়তো বলবে যে গরিবদের জন্য কি ক্ষতি করছে এই বৈশাখ, আর ধনীদেরকে কেন কোনোভাবে হিট করছেন। তারপরে এখানে রামায়ণের কথা জানতে পারবে, তোমরা হনুমানের কথা জানতে পারবে, কিং ডেভিডের কথা জানতে পারবে। চলো আমরা কবিতাটি লাইন বাই লাইন ব্যাখ্যা করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবে। কবি বলছেন যে বাতাসে বনহাসের ঝাঁক ভেঙে যায়, জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে, নদীর পানি শূন্যে তুলে দেয়, ছড়িয়ে নইয়ে দেয় টেলিগ্রাফের খামগুলোকে। এই যে স্তবক, এটা দেখবা পরিপূর্ণতা পাচ্ছে না। লেখক বলছে একটা বাতাসের কথা, যেই বাতাসটা হচ্ছে প্রবল, ভয়ঙ্কর, অথবা তোমরা বলতে পারো যে রেকলেস একটা বাতাস, ওয়াইন্ড ফ্লো এখানে চলে আসছে। যেই বাতাসটা কি করছে, বনহাসের ঝাঁককে ভেঙে দিচ্ছে, জেটের পাখাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে, তারপর নদীর পানিকে শূন্যে ভাসিয়ে দিচ্ছে, এবং সর্বশেষ বলা হচ্ছে টেলিগ্রাফের থামগুলোকে নইয়ে দিচ্ছে। এতটুকু বলে কবি ক্ষান্ত হচ্ছেন। এর পরে কি? পরের স্তবকে লেখক বলছেন, সেই পবনের কাছে আমার এই মিনতি। পবন মানে বাতাস, সেই বাতাসের কাছে কবি মিনতি করছেন, রিকোয়েস্ট করছেন। কি বলছেন তিনি? তিষ্ট হাওয়া, তিষ্ট মহাপ্রতাপশালী। বাতাসকে প্রতাপশালী হিসেবে, মহাপ্রতাপশালী হিসেবে সম্বোধন করছেন। কারো কাছে যখন তুমি রিকোয়েস্ট করছো, অনুরোধ করছো, তখন তো তোমাকে এমনভাবে বলতে হবে যাতে সে কনভিন্স হয়ে যায়। পরের লাইনে লেখক উল্লেখ করছেন, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ। তখন এটাতে তার একটা আক্ষেপের সুর, যে তুমি বাতাস, শক্তিশালী, তুমি মাইটি। এখানে পার্সনিফিকেশনের ব্যবহার আছে। পার্সনিফিকেশন মানে কোনো কিছুতে ব্যক্তিত্ব আরোপ। এখানে বৈশাখ বা বৈশাখ অথবা বাতাস, সে কিন্তু মানুষ না, তবে তার কাছে যখন তুমি মিনতি করছো তখন মনে হচ্ছে সে তোমার চেয়ে শক্তিশালী আরেকজন মানুষ, অথবা কিং, অথবা রাজা। তখন মহাপ্রতাপশালী হিসেবে তাকে সম্বোধন করতে হচ্ছে। এই যে গরিব মাঝি আছে, তার পাল ছিঁড়ে তোমার কী লাভ? তুমি এই সাধারণ মানুষকে কেন হিট করছো? কি সুখ বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে। চাষি, যিনি চাষবাস করে খাচ্ছেন, সাধারণ একটা মানুষ, তার ভিটে গুড়িয়ে দিয়ে একটা কুড়ে ঘর, এটা ভেঙে তোমার আসলে কি লাভ? পরের লাইনে বলছেন, বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের, উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি, হে দেবতা। বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। তার মানে টুনটুনিদের বাসা ছিঁড়ে ফেলার এক ধরনের প্রতিবাদ এই জায়গাতে আল মাহমুদ করছেন সরাসরি। তিনি বলছেন, উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি। গরিব মা, তিনি ভাত বসিয়েছেন, অথবা তার চুলা তুমি ভেঙে ফেলে আসলে তোমার কি লাভ হচ্ছে? হে দেবতা। পরে তিনি সম্বোধন করছেন দেবতা হিসেবে। কাকে? বৈশাখকে দেবতা হিসেবে যখন সম্বোধন করেন, তখন আমাদের বুঝতে হবে সে কি দেবতা। বিশাখা থেকে বৈশাখ শব্দের উৎপত্তি। অনেকে বলে থাকেন যে এই বিশাখা হচ্ছে দেবতা, যদিও বিশাখাকে দেবতা বলা হয় অনেকভাবে পয়লা বৈশাখ এলে, তবে বিশাখা হচ্ছে একটা নক্ষত্রের নাম। 27টা প্রধান নক্ষত্র আছে জ্যোতির্বিজ্ঞানে। 16 নম্বর নক্ষত্রকে বলা হয় বিশাখা। আর এই বিশাখাকে নিয়ন্ত্রণ করে থাকে ইন্দ্রাগ্নি, মানে দুইজন দেবতা, ইন্দ্র এবং অগ্নি। সেক্ষেত্রে বিশাখাকে আমরা সরাসরি বা বৈশাখকে দেবতা বলতে পারি না। তারপরও কবি যেহেতু তাকে দেবতা হিসেবে সম্বোধন করেছেন, মহা পরাক্রমশালী, প্রতাপশালী হিসেবে সম্বোধন করেছেন, সেই জায়গা থেকে বলতে পারি এই বৈশাখ হচ্ছে মাইটি একটা শক্তি বা ফোর্সের একটা প্রতীক। এই দেবতাকে আল মাহমুদ বলছেন, বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। এই ছোট্ট একটা বাবুই পাখি, তার বাসা ভেঙে তুমি আসলে কি মজা পাচ্ছ? এর পরের স্তবকে তিনি আসলে পৌরাণিক অনুষঙ্গের দিকে যাত্রা শুরু করলেন। এখানে দেখবে যে রামায়ণের কথা আছে। রামায়ণে পড়েছি যার কীর্তি গাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। তার মানে তুমি কি হনুমানের পিতা? হনুমান তো খুবই মাইটি। আর রামায়ণ কি? রামায়ণ আমরা জানি 4টা জাত মহাকাব্য আছে। একটা হচ্ছে হোমারের ইলিয়াড, আরেকটা হচ্ছে হোমারের ওডিসি, আরেকটা হচ্ছে রামায়ণ, আরেকটা মহাভারত। ইলিয়াডের কাহিনীটা আমরা জানি, গ্রিক এবং ট্রয় যুদ্ধের শেষ পর্যায়ের কাহিনী। যখন যুদ্ধ শেষ পর্যায়ে, তখন একিলিসের যে বীরত্ব, সেটা দেখানো হয়েছে ইলিয়াডের মধ্যে। ওডিসিতে আমরা কি দেখি? ওডিসিতে আমরা দেখি কিং ওডিসিউস, বা অনেকে ইউলিসিস বলে থাকেন, তিনি যখন বাসায় রিটার্ন করবে, তার রাজ্যে ইথাকাতে ফিরে যাবে, প্রবল বিপত্তি এড়িয়ে তাকে তার দেশে ফিরতে হয়েছিল। সম্প্রতি ওডিসি মুভিটা রিলিজ হয়েছে, তোমরা চাইলে ক্রিস্টোফার নোলানের এই মুভিটাও দেখতে পারো। আরেকটা হচ্ছে মহাভারত, এবং সর্বশেষ আমরা যার কথা জানি এটা হচ্ছে রামায়ণ। তো মহাভারতে কৌরবদের এবং পাণ্ডবদের যে যুদ্ধ কুরুক্ষেত্রের, সেটির বিষয়ে আমরা অবগত। রামায়ণে রাক্ষস এবং রামের যে বাহিনী, তাদের মধ্যে যুদ্ধের কথা আমরা সকলে জানি। এখানে কবি যেটা বলছেন যে রামায়ণে পড়েছি যার কীর্তি গাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। তুমি কি হনুমানের পিতা? বৈশাখকে সম্বোধন করে বলা হচ্ছে। এই হনুমান আবার
হিন্দু পুরাণের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। সে গন্ধমাদন পর্বত থেকে সঞ্জীবনী বুটি এনে কাকে বাঁচায়? লক্ষণকে বাঁচায়। এবং তার এখানে বীরত্বের কথা আছে, কিংবা সীতা কিভাবে আছে বনবাসের মধ্যে তার খবরও কিন্তু এই হনুমান এনে দিয়েছিল। তো তাকে মহান হিসেবে উপস্থাপন করা হচ্ছে। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমিই নাকি সেই দয়ালু মেঘের সাথী। মেঘদূতম কালিদাসের কাব্য, এটা সংস্কৃত মহাকাব্য, এটা বাংলায় বুদ্ধদেব বসু অনুবাদ করেছেন। তো এই মেঘদূতমকে মেঘদূত সহজে আমরা বাংলায় বলে থাকি, কিন্তু মেঘদূতের কথা যেহেতু আছে কনটেক্সট একটু বর্ণনা করি। এখানে মেঘদূত কে আসলে? এখানে মেঘকে মেসেঞ্জার হিসেবে কল্পনা করা হচ্ছে। আমরা যক্ষের ঘটনা জানি। যক্ষ যখন বিয়ে করে, সে তার প্রেমিকার প্রেমে এতটা মগ্ন ছিল, তখন তার বাগানে সে হাতি নষ্ট করে ফেলে। রাজা তখন তাকে বনবাসে দিয়ে দেয়। রামগিরি পর্বতে সে দীর্ঘদিন অবস্থান করছিল। এই 1 বছর সময়কাল সে যখন দূরে অবস্থান করছিল, তখন তার মনে হয় প্রিয়ার কাছে তার কিছু বার্তা বা মেসেজ পাঠানো দরকার। তখন সে মেঘকে রিকোয়েস্ট করে এবং তাকে তৎকালীন সময়ের যে ভারতবর্ষের ভূগোল সে সম্পর্কে ধারণা দিয়ে দেয় যে এই পথে তুমি আমার রাজ্যে পৌঁছাবে এবং সেখানে গিয়ে আমার প্রেমিকাকে আমার কথা পৌঁছে দিবে, আমি যে তোমাকে স্মরণ করছি। তুমিই নাকি সেই দয়ালু মেঘের সাথী। তুমি যদি সেই দয়ালু মেঘের সাথী হয়ে থাকো, তবে এমন নিঠুর কেন হলে বাতাস উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি? তুমি এতটা দয়ালু হয়ে থাকলে তাহলে কেন গরিব চাষির ঘরের খুঁটি উড়িয়ে নিয়ে গেছো? কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো। যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ছে সেই ধনীদের কথা এখানে বলা হচ্ছে। এখানে আমরা মার্ক্সবাদের কথা বলতে পারি। সমাজের নিম্ন শ্রেণীর প্রতি তোমার এত আক্রোশ, কিন্তু যারা উচ্চ শ্রেণীতে বসবাস করছে, সমাজের উঁচু শ্রেণীতে যারা অবস্থান করছে, তাদের বিরুদ্ধে তোমার কোনো ধরনের অ্যাকশন নেই। এখানে কবির এক ধরনের আক্ষেপ প্রকাশ পেয়েছে। কবি আল মাহমুদের আক্ষেপটা আরো জোরালো হয় যখন তিনি বলেন, হায়রে। এই হায়রে শব্দ দিয়ে পরে স্ট্রেঞ্জার স্তবক শুরু হচ্ছে। হায়রে কত সুবিচারের গল্প শুনি, তুমিই নাকি বাহন রাজা সোলেমানের। তুমি তো বাতাস। বাতাস আসলে বহন করে নিত কিং সোলেমানকে, যিনি ডেভিডের পুত্র, ইসরায়েলের 3য় রাজা, এবং আমরা মুসলমানরা যাকে দাউদের পুত্র সোলাইমান বলি। এবং তিনি কিন্তু মুসলমানদের যত নবী আছেন, নবীদের মধ্যে সবচেয়ে এক্সেপশনাল ছিলেন। বাতাসকে বলা হয় তার আজ্ঞাবহ। তিনি চাইলে বাতাসের উপর ভর করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেন, জিনদের দিয়ে কাজ করাতে পারতেন, পাখিদের ভাষা বুঝতে, তারপর হচ্ছে পিঁপড়াদের কথাও তিনি শুনতে পেতেন। তো এই কিং ডেভিডের প্রসঙ্গ আছে। তাহলে একই সাথে এই কবিতার মধ্যে আমরা হিন্দু পুরাণের অনুষঙ্গগুলো যেমন পাই, একই সাথে আমরা দেখবো যে মুসলমান খ্রিস্টান ধর্মের অনুষঙ্গগুলো পৌরাণিক, সেগুলোরও ব্যবহার এখানে লক্ষ্য করা যায়। আর দাউদ আলাইহিস সালামের ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা তো কোরআনে বর্ণনা করা আছে, যেটা তোমরা জানো। কবি এভাবে আক্ষেপ করছিলেন, হায়রে কত সুবিচারের গল্প শুনি, তুমিই নাকি বাহন রাজা সোলেমানের, যার তলোয়ার অত্যাচারীর কাট্ট মাথা অহমিকার অট্টালিকা গড়িয়ে দিত। তাহলে যার তলোয়ার এত শার্প ছিল যে অত্যাচারীদেরকে অ্যাকচুয়ালি শাস্তি দিত, পানিশমেন্ট দিত, তুমি তো তার মতো হওয়ার কথা ছিল, কিন্তু তুমি তা না হয়ে চাষিদের ঘরের খুঁটি ভেঙে দিচ্ছ, ওই বৃদ্ধা নারীর ভাতের হাড়ি উল্টে দিচ্ছ, কিন্তু তুমি তোমার যেই জায়গাতে অ্যাকশন নেওয়ার কথা ছিল সেখানে অ্যাকশন নিচ্ছ না। এই প্রসঙ্গে লেখক অ্যাকচুয়ালি হায়রে শব্দটা এখানে ব্যবহার করছেন। পরের অংশে তিনি বলছেন, কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোরে। রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ, তোমরা জানো এই গানের কথা, যা পুরনো শুষ্ক মরা অদরকারি কালবৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে। তার মানে রবীন্দ্রনাথের একটা প্রচেষ্টা ছিল, তিনি যখন এসো হে বৈশাখ, বৈশাখকে আহ্বান করছেন, তার মাধ্যমে তিনি যত জরাজীর্ণ আছে, যত ধরনের খারাপ বিষয় আছে পৃথিবীতে, এগুলোর এক ধরনের বিলুপ্তি প্রত্যাশা করছিলেন। এবং শেষ স্তবকটা যদি দেখো, ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী বরগাছাদের। তোমার যদি ধ্বংস করার ইচ্ছে হয়, তুমি যারা সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে, ডিসক্রিমিনেশনের সৃষ্টি করে, বৈষম্যের সৃষ্টি করে, ওইসব পরগাছা যারা সমাজের অপান্তেয় মানুষ, তাদেরকে তুমি উড়িয়ে দাও। কিন্তু তুমি যাদেরকে হিট করছো এটা তোমার উচিত হচ্ছে না। পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো। যারা অন্যের শ্রমকে উপজীব্য করে তাদের শখের ইমারত গড়ছে, তোমরা হয়তো কুলি মজুর কবিতা কাজী নজরুলের পড়েছো, সেখানেও একই ধরনের অনুষঙ্গগুলোর ব্যবহার দেখবে। তো এখানে আল মাহমুদ বলছেন, যারা মানুষকে শোষণ করে তাদের সভ্যতাকে গড়ে তুলছে, তাদের ওই সভ্যতাকে তুমি ধ্বংস করে দাও, তাদের বাহাদুরিকে পারলে গুড়িয়ে ফেলো। কিন্তু তুমি গরিব মানুষদের প্রতি অথবা সমাজের নিম্ন শ্রেণীর মানুষের প্রতি তোমার যে অ্যাকশন, এটা অব্যাহত রাখাকে তিনি মনে করেন এটা তাদের প্রতি সুবিচার হচ্ছে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো তোমরা এখানে বৈশাখের শক্তিমত্তার দিকগুলো যেমন জানবে, পাশাপাশি পৌরাণিক অনুষঙ্গগুলোর ব্যবহার জানবে। তাছাড়া বিভিন্ন ধরনের শব্দ এবং টিকা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যেহেতু নবম দশম শ্রেণীতে পড়ছো, সেক্ষেত্রে মার্ক্সীয় দৃষ্টিকোণ পরীক্ষায় সরাসরি আসবে না, কিন্তু এখানে ধনীদের যে শোষণ এবং নিপীড়িত যে শ্রেণী, তাদের কথা তোমরা বলতে পারো তোমার
পরীক্ষার খাতায়, পাশাপাশি উল্লেখ করতে পারো বৈশাখের কি করা উচিত কি করা উচিত না। বৈশাখ এখানে প্রতীকী একটা শক্তি, যে শক্তি সমাজের যে জরা জীর্ণ আছে এগুলোকে উড়িয়ে দিবে, সমাজের যারা অত্যাচারী শক্তি আছে তাদেরকে বিলুপ্ত করবে, কিন্তু যারা সাধারণ মানুষ তাদের পক্ষে থাকবে, এই ধরনের একটা আশাবাদ কবিতায় কবি ব্যক্ত করেছেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। অন্য কোনো বিষয়ে ভিডিও লেকচার প্রয়োজন হলে আমাকে জানাতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ।